ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বিজেপি কয়েকদিন থেকে যাচ্ছে না বিধানসভায়। ও আচ্ছা 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 স্যার, বিজেপি পার্টি নিজের সিদ্ধান্ত। আমরা তো প্রথমেই বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তার সরকারকে ব্যবহার করে, তার পার্টিকে ব্যবহার করে, সমস্ত রকম বল প্রয়োগের রাজনীতিকে ব্যবহার করে এ বাংলায় কংগ্রেসকে হারিয়েছে, বামকে হারিয়েছে। বাংলায় কংগ্রেস বামকে শূন্য আসনে নামিয়ে দিয়েছে। কিন্তু তার পরিণামে যে সব থেকে বেশি লাভবান হয়েছে তার নাম বিজেপি পার্টি। পশ্চিমবঙ্গের বিধানসভায় সরকারি দলের বিপক্ষে বন্দে মাতরম শোনা যাবে না, ইনকলাব জিন্দাবাদ শোনা যাবে না, শোনা যাবে জয় সিয়ারাম। মমতা ব্যানার্জি যা পছন্দ করেন তাই বাংলায় হয়েছে। বিধানসভায় আজকে যাদেরকে বিরোধী বলা হয় তাদের বিরোধী রাজনীতি করার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কারণ তারা বিরোধী রাজনীতি, পরিষদীয় রাজনীতি কখনো করেনি। পরিষদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা কংগ্রেস বাম একদিন নয়, যুগের পর যুগ ধরে দক্ষতার সঙ্গে পালন করে এসেছে। রেকর্ড সে কথা বলে। তাই পরিষদীয় ব্যবস্থার প্রতি কংগ্রেসের শ্রদ্ধা সম্মান যে কোনো দলের থেকে বেশি। তাই আমরা বিধানসভা ভাঙচুরও করি না, আমরা বিধানসভায় যোগদান না করে বাইরে বিপ্লবও করি না। বিধানসভা ভাঙচুর করার নাম, বিধানসভার সম্পত্তি লুটপাট করে ভেঙে চুরে দিলাম, তার নাম রাজনীতি নয়। আবার বিধানসভায় অংশগ্রহণ না করে বিনা কারণে, কারণ থাকলে একটা কথা, বয়কট হয়, আমরা বয়কট করি, কিন্তু সেই বয়কট করার পিছনে আমাদের দাবি থাকে। পার্লামেন্টে আমরা কখনো বিধানসভা বয়কট করি, দাবি থাকে, সেই দাবি মানুষের কাছে নিয়ে যেতে হয়, সেই দাবি মানুষের সমর্থন পায়, তবেই আমরা বয়কট করি, প্রতিবাদ করে বয়কট করি। বিধানসভায় আসবো না বলে বাচ্চা ছেলে মতন অভিমান আমরা করি না, এটা শিশু সুলভ আচরণ হচ্ছে। আমাকে প্রতিবাদ করতে হবে বিধানসভার মধ্যে, পার্লামেন্টের মধ্যে, কারণ বিধানসভা পার্লামেন্টে আমরা গেছি মানুষের দুয়াতে, মানুষের দয়াতে। মানুষ আমাদের আশীর্বাদ করেছে, মানুষ আমাদের দোয়া করেছে, তাই আমরা বিধানসভায়, লোকসভায় সেখানকার জনপ্রতিনিধি হওয়ার অধিকার পাই। সেই অধিকার কখনো আমরা হেলায় হারাতে পারি না। মানুষকে অপমান করা হয় বিধানসভায় অংশগ্রহণ না করে। পশ্চিমবঙ্গে যে নজির সৃষ্টি করছে, সে বাংলাদেশের শেখ হাসিনার, খালেদা জিয়ার সরকারের বাংলাদেশের পার্লামেন্টের মতো চেহারা এখানে নেবে আগামী দিনে। এই জিনিস বাংলাদেশে আমরা হতে দেখেছি। শেখ হাসিনা সরকার, খালেদা জিয়া অংশগ্রহণ করে না, খালেদা জিয়া সরকার, শেখ হাসিনা অংশগ্রহণ করে না। আমাদের বক্তব্য যে পার্লামেন্ট বা পঞ্চায়েত, বিধানসভা সব থেকে বড় পঞ্চায়েত ভারতবর্ষে। রাজ্যের শ্রেষ্ঠ পঞ্চায়েত কি? বিধানসভা। কেন্দ্রের, রাজ্যের শ্রেষ্ঠ পঞ্চায়েতের নাম বিধানসভা, রাষ্ট্রের শ্রেষ্ঠ পঞ্চায়েতের নাম লোকসভা বা রাজ্যসভা। সেখানে অংশগ্রহণ করে আমার কথা সেখানটায় প্রতিফলিত হবে মানুষের স্বার্থকে লক্ষ্য রেখে। এটাই একজন বিধানসভা, লোকসভা বা রাজ্যসভা নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব। বলছি শিল্প নিয়ে এবার রাজ্যপালের হাত ধরেছে মুখ্যমন্ত্রী, যে রাজ্যপালকেও সহযোগিতা করতে হবে। 10 বছরে যা শিল্প হয়নি, কি বললেন? রাজ্যপাল তো শিল্পের জন্য এখানে আসে না। তা রাজ্যপালকে মমতা ব্যানার্জি অফার করতে পারে যে আপনি আমার বিরোধিতা না করে রাজ্যপালের পদ ছেড়ে দিন, আপনাকে আমি রাজ্যসভার মেম্বার করছি। রাজ্যপাল থেকে রাজ্যসভার মেম্বার থেকে দলের নেতা, তারপরে আস্তে আস্তে শিল্পায়ন না হবে। এতদিন শিল্প উন্নয়নের জন্য আর কাউকে মমতা ব্যানার্জি দক্ষ যোগ্য লোক মনে করলো না। যার সঙ্গে তার দুবেলা মারামারি হতে দেখেছি, যাকে গালাগালি দিয়ে উচ্ছন্নে পাঠাতে দেখেছি, তাকেই এখন পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের কাণ্ডারি হিসাবে মমতা ব্যানার্জি যদি মনে করে যোগ্য ব্যক্তি, সেটা মমতা ব্যানার্জির ব্যাপার। তবে এমন করে শিল্প আসে না। শিল্প আসার কতগুলো প্রক্রিয়া আছে, পশ্চিমবঙ্গে সেই প্রক্রিয়া নেই, তাই এখানে শিল্প আসে না। পশ্চিমবঙ্গ সরকারের মানসিকতা নেই, ভিশন নেই, কোনো মিশন নেই, তাই পশ্চিমবঙ্গে শিল্প আসে না। এটা আমাদের সার্বিক ব্যর্থতা। অথচ পশ্চিমবঙ্গের শিল্পের সব সম্ভাবনা আছে, সব সম্ভাবনা পশ্চিমবঙ্গে আছে শিল্পের।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একের পর এক মনে করে দেখুন সামিট করতেন। গত কয়েক বছর ধরে সেই বিজনেস সামিট বন্ধ করে দিয়েছে। এক একটা বিজনেস সামিট, এক একটা শিল্পপতিদের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে 2,43,000 কোটি, কখনো 2,37,000 কোটি, কখনো 2,30,000 কোটি। কোথায় গেল সেই সমস্ত প্রতিশ্রুতি? কোথায় গেল সেই সমস্ত শিল্পের বর্ণনা? আমাদের জানা নেই। বাংলার মানুষের কাছে শিল্প একটাই, সে শিল্পের নাম পরিযায়ী শিল্প। লোটা কম্বল গোটাও, বাইরের রাজ্যে পাড়ি দাও, আরব দুনিয়ায় পাড়ি দাও, রোজগার করো, কামাও, ফিরে এসো বাংলায় পরিবারকে রক্ষা করো। এটাই বাংলার একটা শিল্প, পরিযায়ী শিল্প। পুরো ভোট হাওড়া এবং কলকাতার শুধু পুরো ভোট চেয়েছে, বাকিগুলো নয়। বিজেপি দাবি করেছে প্রত্যেকটা ভোট। আপনাদের দেখুন, বিষয়টা যে সরকারের কোনো পলিসি থাকে, কোথায় কখন আগে করাবে কি পরে করাবে, তার সঙ্গে রাজ্যের যে নির্বাচন কমিশন তাদেরও ভূমিকা থাকে। তারা মনে করে সেটা আগে করাবে, বাকিটা পরে করাবে। কিন্তু আমাদের মতামত হচ্ছে যে নির্বাচন আগে পরে নিয়ে আমি চিন্তিত নই। আমার চিন্তা একটাই, আশঙ্কা একটাই, নির্বাচনটা নির্বাচন হবে না নির্বাচনটা প্রহসন হবে। যদি বলেন কেন? কারণ আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি মুর্শিদাবাদ জেলায় কোথাও মনোনয়ন দাখিল করতে দেওয়া হবে না, মানুষকে ভোট দিতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। হাজার হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল পার্টি তাদের জয় সুনিশ্চিত করেছে। তো নির্বাচনটা নির্বাচন হবে না নির্বাচনটা প্রহসন হবে, আমার কাছে এটা সব থেকে বড় প্রশ্ন। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না, এটা আমার কাছে বড় প্রশ্ন। নির্বাচন কখন হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, কিন্তু নির্বাচন কমিশনারকে নিশ্চিত করতে হবে যে রাজ্যের মানুষ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনে তাদের নিজেদের ভোট দেওয়ার অধিকারকে প্রয়োগ করতে পারবে। রাজ্য নির্বাচন কমিশনার যেহেতু রাজ্যের, তাই সেখানে পক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা প্রবল, এটা আমরা জানি। কারণ নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনার অধীনে যখনই কোনো নির্বাচন হয়েছে বাংলায়, তখনই সেই নির্বাচনটা নির্বাচন না হয়ে প্রহসনে রূপান্তরিত হয়েছে। ফলে এই জায়গাটাই সব থেকে বড় আমার কাছে আশঙ্কা। কারণ আমার নিজের ধারণা যে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে একটা বড় দুর্নীতি হয়েছে। আমি একথা বলছি না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের জড়িত বা জড়িত নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু সমস্ত প্রক্রিয়াটা যেভাবে হয়েছে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে তার সন্দেহের উদ্রেক করে। এবং আমার মনে হয়েছে যে একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, কারণ এগুলো মানুষের সম্পত্তি। সরকারি সম্পত্তি মানে মানুষের সম্পত্তি, এটা কোনো ব্যক্তির সম্পত্তি নয়। তাই মানুষের যা সম্পত্তি, মানুষের যা সম্পদ, সেগুলো নিয়ে যদি কোনো দুর্নীতি হয় তাহলে একজন জনপ্রতিনিধি হিসাবে আমার নজরে বা আমার জ্ঞাতসারে এলে সেই ব্যাপারে বিরোধিতা করা এবং যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা। আমি সেই কারণেই মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আমি নিজে এফিডেভিটও করেছিলাম যে মেট্রো ডেয়ারি সরকারি সংস্থা 91 সালে পশ্চিমবঙ্গ সরকারের ফেডারেশন, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড NDDB এবং ক্যাভেন্টার্স একটা প্রাইভেট অর্গানাইজেশন, এই তিনজনা মিলে এটা গঠিত হয়েছিল। তাতে রাজ্য সরকারের শেয়ার ছিল 47%, NDDBর শেয়ার ছিল 10%, আর ক্যাভেন্টারের শেয়ার ছিল 43%। 43% শেয়ারের যিনি মালিক ক্যাভেন্টার কোম্পানি, তারা
এনডিটিভির কাছ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, সেই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে 10% শেয়ার তারা কিনে নিল। কিনে নিয়ে তাদের শেয়ারের পরিমাণ করে দিল 53%। ভালো কথা, কোনো বেসরকারি সংস্থা করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। প্রশ্নটা এসছে এরপর রাজ্য সরকারের যে শেয়ার ছিল 47% শেয়ার, রাজ্য সরকার সেই শেয়ারটা বিক্রি করে দিল। একটা লাভে চলা সংস্থা, যেখানে রাজ্য সরকারের রোজগার হচ্ছিল, সেই লাভে চলা সংস্থাটাকে কেন বিক্রি করে দেওয়া হলো, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়, এই লাভে চলা সংস্থাটার পরিচালনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা উচিত ছিল, সেটা না করে রাজ্য সরকার 47% শেয়ার বিক্রি করে দিল মাত্র 85 কোটি টাকায়। আমি মাত্র 85 কোটি টাকার কথা কেন বলছি, তার কারণ রাজ্য সরকারের 47% শেয়ার কেভেন্টার কোম্পানি কিনে নিল 85 কোটি টাকায়, আর এই 47% শেয়ারের মধ্যে 15% শেয়ার তারা সিঙ্গাপুরের একটা কোম্পানি তাকে বিক্রি করলো 135 কোটি টাকায়। মেলেনা বা মেলেন্ডা বলে একটা কোম্পানি। বোঝার চেষ্টা করুন, রাজ্য সরকারের 47% শেয়ার বিক্রি হচ্ছে 85 কোটি টাকায়। কোশ্চেনটা আমার কোথায়? রাজ্য সরকারের 47% শেয়ার বিক্রি হচ্ছে 85 কোটি টাকায়, আর এই 47% শেয়ার যে কিনছে সে কয়েকদিনের মধ্যে মাত্র 47%-এর 15% বিক্রি করছে সিঙ্গাপুরের কোম্পানিকে কত টাকায়? 135 কোটি টাকায়। বাকি শেয়ারগুলো তার কবজায় থাকলো। মাত্র 15% শেয়ার বিক্রি করেও সে সরকারকে দেওয়ার যে টাকা, সেই টাকা ছাড়িয়ে সে আরও লাভ করল। এটা কোন যুক্তিতে? সরকারের যারা পদাধিকারী ব্যক্তি ছিলেন, যারা এই শেয়ারটা বিক্রি করেছিলেন কেভেন্টারকে, কোন কারণে, কোন যুক্তিতে, কেন বিক্রি করেছিলেন? কেন সরকারের ঘরে টাকা উঠল না? কেন সরকার ন্যায্য দামে বিক্রি করলো না? প্রশ্ন আমার এইগুলোতে। এবং আমার মনে হয়েছে যে এই টোটাল ডিলটার মধ্যে কোনো দুর্নীতি আছে। আমার সন্দেহের পিছনে কারণ আপনাদেরকে ব্যাখ্যা করেছি। সেই জন্য আমি হাইকোর্ট গেছি। দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলা চলার পর, কোভিডের কারণে দীর্ঘদিন হাইকোর্ট বন্ধ, দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলা চলার পর আজ হাইকোর্ট বলেছে যে সিবিআই এবং যে কোম্পানি কিনেছে কেভেন্টার, তাদের কাছে এফিডেভিট চেয়েছে। সিবিআইকে বলে যে আপনারা যদি রাজি থাকেন তাহলে জানাবেন। আমি চাই এটার নিরপেক্ষ একটা তদন্ত হোক এবং প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হোক। আমার প্রচণ্ড সন্দেহ আছে যে এই টোটাল ডিলটার মধ্যে একটা বড় ধরনের ঘাপলা, যাকে বলে দুর্নীতি হয়েছে। দ্বিতীয় কথা, মেট্রো ডেয়ারি একটা লাভজনক সংস্থা, আমার মাথায় ঢুকছে না যেটা লাভজনক সংস্থাকে কেন এইভাবে জলের দরে বিক্রি করা হলো। আপনি বাজারে 1 লিটার দুধ কিনতে যান, কলকাতার বাজারে দেখুন কত দাম, 35-40 টাকা 1 লিটার। মুর্শিদাবাদের একটা দুগ্ধ চাষি 1 লিটার দুধ বিক্রি করে কত পায়? 18 টাকা, 20 টাকা। সরকার বিক্রি করছে, মেট্রো ডেয়ারি বিক্রি করছে কত টাকায়? 30 টাকা, 35 টাকা লিটার। গ্রাম বাংলা দুগ্ধ চাষিরা তার অর্ধেক দামও পাচ্ছে না। কেন? কেন এই বৈষম্য? এই দুধকে নিয়ে, দুগ্ধ উৎপাদনকে নিয়ে পশ্চিমবঙ্গে বিপ্লব করা যায়। হ্যাঁ,
একদিন ভারতবর্ষের শ্বেত বিপ্লব হয়েছিল, ভারতবর্ষের শ্বেত বিপ্লব হয়েছিল ইন্দিরা গান্ধীর, লাল বাহাদুর শাস্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেলদের নেতৃত্বে, ত্রিভুবন নারায়ণ প্যাটেলদের নেতৃত্বে। সেই শ্বেত বিপ্লবে কারণে ভারতবর্ষে আমরা দুগ্ধ উৎপাদনে স্বনির্ভর হয়েছি। যেমন কৃষি উৎপাদনে আমরা স্বনির্ভর হয়েছি, যাকে বলা হয় সবুজ বিপ্লব, তেমনি দুগ্ধ উৎপাদনে আমরা স্বনির্ভর হয়েছি, যাকে বলা হয় শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন। আজকে সমবায় সংস্থার মাধ্যমে, সমবায় প্রথার মাধ্যমে একটা সংস্থা কত বড় হতে পারে তার সব থেকে বড় প্রমাণ আমুল। আমুল নিজে একটা কোঅপারেটিভ, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড একটা কোঅপারেটিভ, একটা সমবায়, কোনো বেসরকারি কোম্পানি নয়। তারা পৃথিবী জুড়ে বাণিজ্য করতে পারছে। তাহলে সমবায়ের ক্ষমতা এবং দুগ্ধ উৎপাদনের মধ্যে রোজগারের যে সম্ভাবনা, তার পরিমাণ কতটা আপনারা বুঝে যান। সেখানে পশ্চিমবঙ্গ একটা লাভজনক সংস্থাকে কেন এভাবে বিক্রি করে দেওয়া হলো? এই বিক্রি করার পিছনে কার ইশারা ছিল, কেন, কোন যুক্তি, আমি জানতে চাই। আমি কোনো ব্যক্তি বিশেষকে অভিযুক্ত করতে চাইছি না। আমি বলতে চাইছি না যে মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে, আমি তা বলতে চাইছি না। কিন্তু তার সরকার প্রমাণ করে দিক এই কেনা বেচায় কোনো দুর্নীতি হয়নি, সেটা নিশ্চয় দিদির কাছে আমার আবেদন থাকবে। বেশি চাকরি সিঙ্গুরের মধ্যে জমি অধিগ্রহণ নয়, জমিদারদের জন্য আকর্ষণীয় প্যাকেজ, বিভিন্ন টাকাও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, দেউচা পাচামি যে কথা বলা হচ্ছে না, এই দেউচা পাচামি কয়লা খনি অফার করা হয়েছিল বিভিন্ন রাজ্যকে। বিভিন্ন রাজ্য তারা টেকনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার পর পিছিয়ে যায়। কারণ দেউচা পাচামি যে খনির কথা বলা হচ্ছে, যে সোনালী স্বপ্ন দেখানো হচ্ছে, সেই খনি থেকে কয়লা বার করে লাভজনক কিভাবে হবে তার খবর নাই। কিন্তু ভারতবর্ষের বড় বড় রাজ্যগুলোকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা করো, এটা কেউ এগোয়নি। শেষে পশ্চিমবঙ্গকে ধরিয়ে দেওয়া হয়েছে। এখন দেউচা পাচামির নামে যা দেওয়া হলো, ঢাকের দায়ে মনসা বিক্রি হবে কিনা আমার জানা নাই। কারণ কয়লা উঠানো এবং লাভজনক করা, তার উপরে নির্ভর করবে একটা কয়লা খনির থেকে কয়লা উত্তোলনের সাফল্য। কয়লা উত্তোলন করতে কত টাকা খরচ জানা নাই, কতদিনে উত্তোলন হবে তা জানা নাই, দাম কত হবে তা জানা নাই, লাভজনক হবে কিনা তা জানা নেই। কিন্তু লক্ষ লক্ষ লোকের চাকরি হয়ে যাচ্ছে। একটা কয়লা খনিতে লক্ষ লক্ষ লোকের চাকরি কি করে হবে বলুন তো? তাহলে তো রানীগঞ্জ থেকে আরম্ভ করে গোটা কয়লা বেল্ট আছে পশ্চিমবঙ্গে, ইসিএল গোটা কয়লা বেল্ট, রানীগঞ্জ থেকে আরম্ভ করে উখরা, কাজরা, সবই তো কয়লার বেল্ট। সেখানে কটা বেকার যুবকের চাকরি হয়েছে, সবই তো কয়লা খনি এলাকা। লক্ষ লক্ষ চাকরি কিভাবে হবে? যুবকদেরকে বুঝিয়ে বলুন। আমি কোনো ঈর্ষান্বিতের কথা বলছি না। বেকার যুবকদের চাকরি হলে আমরা ভোট পাই বা না পাই, আমরা চরম খুশি হব। কিন্তু মিথ্যা স্বপ্নের ফানুস দেখানো উচিত নয়। কারণ আবার বলছি, দেউচা পাচামির টেকনিক্যাল রিপোর্ট, ফিজিবিলিটি রিপোর্ট কি, লাভজনক হবে কিনা তার তথ্য কি মানুষের কাছে সরকার পেশ করেছে? আমি ডিমান্ড করছি, আমি দাবি করছি। আবার নতুন করে বাংলার বেকার যুবকদের স্বপ্ন দেখানোর ফেরিওয়ালা হয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার হাজির করছে। এর আগেও গ্লোবাল সামিট হয়েছে, এর আগেও মুকেশ আম্বানি এসেছে, অনেকে এসেছে, বড় বড় শিল্পপতিরা এসেছে। তারা কি করেছে? এসেছে, খেয়েছে, ঘুরেছে, বাড়ি চলে গেছে। 54 পয়সা ইনভেস্ট করেনি।
অথচ দিদি বলে দিল কি, প্রথম বিজনেস সামিট দিদি বলল বিনিয়োগ হবে 2,45,000 কোটি। তারপরের বিজনেস সামিট 2,37,000 সম্ভবত হাজার কোটি। তারপরে বলল আরেকটা বিজনেস সামিট 2,30,000 কোটি। চারটে বিজনেস সামিটে মোট দিদির হিসাব অনুযায়ী 12 থেকে 13 লাখ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা। 12 থেকে 13 লাখ কোটি টাকা দিদির দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজনেস সামিটের দৌলতে 12 থেকে 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা। কোথায় বিনিয়োগ হয়েছে দিদি আমাদের জানা। তারপরে স্বপ্ন দেখা, একটা বিজনেস সামিট করা মানে কোটি কোটি টাকা খরচ, প্রচুর আলো জ্বলবে, প্রচুর বাজনা বাজবে। আলো জ্বালানো সহজ, বাজনা বাজানো সহজ, কিন্তু তার থেকে শিল্প কোথায় হবে সেটা কমসে কম জানান, তাহলে আমরা খুশি হব। একটা কথা আছে না, সাউন্ড মাচ, লাইট মাচ, বাট সিগনিফাইজ নাথিং। এগুলো তাই, হল্লা হবে, চিৎকার হবে, চেঁচামেচি হবে, আলো জ্বলবে, গান বাজবে, দিদির গানে রেকর্ড হবে, বাংলার জয়গান হবে, সব হবে, কিন্তু পরিণামে শূন্য হাতে ফিরে আসতে হচ্ছে আমাদের। এতদিনের বিজনেস সামিটে তাই ফলাফল। বাজারে বেকারত্বের বাড়ছে, দিদি চাকরি দিতে পারছে না, স্বপ্ন দেখা, যুবকদের স্বপ্ন দেখিয়ে থামিয়ে রাখো। এতদিন করেননি কেন? বাজারে বেকারত্ব তো আজ থেকে নয়। পশ্চিমবঙ্গে বেকারত্বের কারণে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের উৎপাদন স্থল হয়ে গেছে। পরিযায়ী শ্রমিক কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে। পরিযায়ী শ্রমিকদের শিল্প পশ্চিমবঙ্গ। পরিযায়ী শ্রমিক ভাড়া করতে পশ্চিমবঙ্গে চলে এসো, এটাই তো পশ্চিমবঙ্গের শিল্প।